বন্ধুরা, যখন আমাদের মস্তিষ্ক ভালোভাবে কাজ করে তখনই আমরা ভালো চিন্তা করতে পারি এবং জীবনে ভালো ভালো পরিবর্তনও আনতে পারি। জীবনে যদি আপনাকে বড় সিদ্ধান্ত নিতে হয়, কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে হয়, তাহলে আমাদের মানসিকভাবে শক্ত হওয়া খুবই জরুরি হয়ে ওঠে। এটা জরুরি নয় যে আপনার জীবনে প্রতিটি মুহূর্ত ভালোই কাটবে আর আপনি তাতেই সবসময় খুশি থাকবেন। অনেক সময় এমন সময়ও আসবে যখন আপনাকে ভয়ঙ্কর বিপদের মুখোমুখি হতে হবে। তখন অনেকবার এমন হয় যে মানুষ বিপদের সঙ্গে লড়াই করতে করতে, কঠিন পরিস্থিতির সঙ্গে লড়াই করতে করতে জীবনের কাছে হার মেনে নেয়। কিন্তু যারা মানসিকভাবে শক্তিশালী হয় তারা এসব কঠিন পরিস্থিতি থেকে অবশেষে বের হয়ে আসতে পারে। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে আমরা আমাদের কঠিন সময় থেকে বের হয়ে আসব। আমি আপনাদের 8টি নিয়ম বলবো, যেগুলো যদি আপনি জানেন ও বুঝে নেন তাহলে বিশ্বাস করুন আপনি অবশ্যই আপনার কঠিন পরিস্থিতি থেকে বের হয়ে আসতে পারবেন এবং মানসিকভাবে শক্তিশালী মানুষ হয়ে উঠবেন। তাই বন্ধুরা, আজকের এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, একে বাদ দিয়ে কোথাও যাবেন না। বন্ধুরা, একবার এক বৌদ্ধ মহাত্মা আশ্রমে তার শিষ্যদের মস্তিষ্ক নিয়ে কিছু উপদেশ দিচ্ছিলেন। গুরু বলছিলেন, মানুষের মস্তিষ্কের চিন্তা কখনো ভালো হয়, কখনো খারাপ হয়। যখন ভালো চিন্তা জন্ম নেয় তখন সে ভালো ও কল্যাণকর বিষয়ে ভাবতে থাকে, কিন্তু যখন খারাপ ও ভুল আবেগ জন্ম নেয় তখন তার পতন ঘটে। ঠিক তখনই রাজবন্ত নামের এক শিষ্য দাঁড়িয়ে গুরুজিকে জিজ্ঞেস করল, গুরুবর, আপনি কি এমন কোনো উপায় বলতে পারেন যাতে আমরা আমাদের মস্তিষ্ককে শক্তিশালী ও দৃঢ় করতে পারি, নিজেকে মানসিকভাবে শক্ত করে তুলতে পারি? গুরু বললেন, অবশ্যই আমি বলবো, তবে তার আগে আমি মনের ব্যাপারে কিছু কথা বলবো যেগুলো তোমরা মনোযোগ দিয়ে শুনবে। তারপরই তোমাদের বোঝাতে পারবো কিভাবে মানসিকভাবে শক্ত হওয়া যায়। তখন তোমরা সহজেই বিষয়টা বুঝতে পারবে। গুরু বললেন, যখনই আমরা কিছু ভাবি প্রথমে সেই চিন্তা আমাদের মস্তিষ্কে জন্ম নেয় আর সেই অনুযায়ী আমাদের পুরো শরীর কাজ করতে শুরু করে। ধরো, তুমি যদি দুঃখের কোনো কথা ভাবো তাহলে তুমি একেবারে অবসন্ন হয়ে যাবে, তোমার শরীরের শক্তি কমতে থাকবে। কিন্তু যদি তুমি উৎসাহ ভরা কোনো কথা ভাবো তাহলে তোমার শরীরের ভেতর অসীম শক্তি প্রবাহিত হতে শুরু করবে, তুমি সত্যিই প্রাণবন্ত হয়ে উঠবে। তুমি নিজেই অনুভব করতে পারবে যে যখন তুমি খুশি থাকো তখন তোমার শরীরের মধ্যে অনেক এনার্জি চলে আসে, তোমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ খুশিতে ভরে যায়। এটা হয় কারণ তুমি তোমার মস্তিষ্কে ভালো জিনিসের কথা ভেবেছ। শরীর তো একই থাকে, কিন্তু যখন তুমি দুঃখিত থাকো তখন শরীর একেবারে শক্তিহীন হয়ে পড়ে। আবার যখন তুমি উচ্ছ্বসিত চিন্তা করো তখন শরীর খুশিতে ভরে ওঠে। অর্থাৎ আমাদের শরীর কেমন কাজ করবে তা নির্ভর করে আমাদের মস্তিষ্কে জন্ম নেওয়া চিন্তার উপর। এখন নিশ্চয়ই তোমরা আমার কথা ভালোভাবে বুঝতে পারছো। এবার আমি বলবো কিভাবে মানসিকভাবে আমরা শক্ত হতে পারি। আমি তোমাদের 8টি উপায় বলবো। যদি তোমরা সেগুলো মনে রাখো এবং সেই অনুযায়ী চিন্তা করো তাহলে বিশ্বাস করো তোমাদের শরীরও তেমনই কাজ করবে। আমি আগেরও বলেছি, যখন তুমি দুঃখিত থাকো তখন শরীর দুর্বল হয়ে পড়ে, কিন্তু যখন তুমি খুশি থাকো তখন তোমার মস্তিষ্কে ভালো চিন্তা আসে এবং তোমার শরীরে শক্তি প্রবাহিত হয়। অর্থাৎ যদি আমরা সেই 8টি উপায় জেনে নিই এবং সেই অনুযায়ী ভাবি তাহলে আমাদের শরীরও শক্তি ও উদ্যমে ভরে যাবে। তখন আমরা মানসিকভাবে শক্তিশালী হয়ে উঠব। আর বাস্তবে যখন তুমি মানসিকভাবে শক্তিশালী হয়ে উঠবে তখন সহজেই কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে পারবে। গুরু বললেন, শিষ্যরা, মানসিকভাবে শক্তিশালী হওয়ার প্রথম নিয়ম হলো, যা হয়ে গেছে তার পরোয়া করা বন্ধ করো। গুরু প্রশ্ন করলেন, শিষ্যরা বলো তো, সূর্য কোন দিক থেকে উদিত হয়? সবাই একসাথে উত্তর দিল, গুরুবার, সূর্য পূর্ব দিক থেকে ওঠে। তখন গুরু বললেন, যদি আমি বলি সূর্য পশ্চিম দিক থেকে উঠবে তবে কি সে উঠবে? সব শিষ্য একসাথে বলল, একেবারেই না গুরুবর, সূর্য তো পূর্ব দিক থেকেই উঠবে, আমরা তার অবস্থান বা দিক পরিবর্তন করতে পারি না। গুরু আবার বলতে লাগলেন, ধরো এখন বর্ষাকাল চলছে আর আমি যদি বলি যে বৃষ্টি থেমে যাক, তাহলে কি শুধু আমার বলায় বৃষ্টি থেমে যাবে? শিষ্যরা বলল, না গুরুবর, এটা তো কেবল ঋতুর পরিবর্তনের কারণেই হবে। যখন ঋতু বদলাবে তখনই বৃষ্টি থামবে। তারপর গুরুজি বললেন, আবার যদি আমি বলি যে শীতের সময় হঠাৎ গরম শুরু হয়ে যাক, তাহলে কি এমনটা হবে? শিষ্যরা বলল, গুরুবর, আপনি একদম ঠিক বলছেন। এটা কখনোই হতে পারে না যে শীতকালে গরম পড়বে আর গ্রীষ্মকালে ঠান্ডা পড়বে। এসব ঋতু তো প্রকৃতির ওপর নির্ভর করে, যা আমাদের নিয়ন্ত্রণের বাইরে।
তখন গুরু বললেন, ঠিক তেমনি যে জিনিস আমাদের নিয়ন্ত্রণে নেই বা যে ঘটনাগুলো ইতিমধ্যেই ঘটে গেছে, যদি আমরা বারবার সেগুলো নিয়েই দুশ্চিন্তা করি বা অতিরিক্ত গুরুত্ব দিই, তাহলে কি আমরা অতীতের ঘটনাগুলো পাল্টাতে পারবো? শিষ্যরা বলল, না গুরুবর। গুরু আবার বললেন, যদি তোমরা বারবার অতীতের ঘটনা নিয়ে ভাবতে থাকো আর তার পরোয়া করতে থাকো, তাহলে তোমরা শুধু কষ্ট পেতে থাকবে। তাই জীবনে যা ঘটে গেছে চেষ্টা করো তা ভুলে যেতে, আর সেটা করার একমাত্র উপায় হলো তোমরা তোমাদের মনোযোগ ভবিষ্যতের দিকে দাও, সামনে যা আসছে তাতে দাও। দ্বিতীয় নিয়ম। গুরু আবার বললেন, মানসিকভাবে শক্তিশালী হওয়ার দ্বিতীয় নিয়ম হলো ধ্যান করার অভ্যেস গড়ে তোলো। তিনি বললেন, গৌতম বুদ্ধ যখন সত্যের সন্ধানে বেরিয়েছিলেন তখন তিনি অনেক উপায় করেছিলেন, অনেক রকম আচার অনুষ্ঠান করেছিলেন, কিন্তু এসব আচার অনুষ্ঠানের মাধ্যমে তিনি খুব বেশি কিছু পেলেন না, বরং তার শরীর ক্রমে দুর্বল ও শীর্ণ হতে লাগলো। তিনি সত্য খুঁজে বের করতে পারছিলেন না। তার গুরুগণ তাকে নানান রকম পদ্ধতি শিখিয়েছিলেন, কিন্তু সেসবের কোনো ফল হলো না। অবশেষে যখন ভগবান গৌতম বুদ্ধ নিজে ধ্যানমগ্ন হয়ে বসলেন, তখন ধীরে ধীরে ধ্যানের গভীরে গিয়ে তিনি সেই সব জিনিস উপলব্ধি করতে শুরু করলেন যেগুলো সন্ধানে তিনি বেরিয়েছিলেন। ধ্যানের মাধ্যমে তিনি তার সমস্ত চিন্তার ওপর জয়লাভ করলেন, পাপের পথকে পরাজিত করলেন, কাম বাসনার ওপর জয়লাভ করলেন, নিজের প্রতিটি আবেগকে নিয়ন্ত্রণে আনলেন। এবং এটা সম্ভব হলো কেবল তখনই যখন তিনি গভীর ধ্যানে দীর্ঘ সময় ধরে বসে রইলেন। ধ্যান করার ফলে আমাদের মন ও মস্তিষ্ক খুব শান্ত হয়ে যায়। তখন আমরা যখন কোনো বিষয়, কোনো মানুষ বা কোনো জিনিস নিয়ে ভাবি, আমাদের মনোযোগ পুরোপুরি সেদিকেই থাকে। আমাদের মস্তিষ্ক আর এদিক ওদিক ছুটোছুটি করে না, বরং আমরা জিনিসগুলোকে গভীরভাবে বুঝতে পারি। ধ্যান এমন এক উপায় যা প্রতিটি দিক থেকে তোমার মস্তিষ্ককে শক্তিশালী করে তোলে। বৌদ্ধ ভিক্ষুরা যদি কোনো বিষয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দেন, সেটা হলো ধ্যানের প্রক্রিয়া। তারা ঘন্টার পর ঘন্টা ধ্যানে বসে থাকেন। এর ফলে তাদের মন অত্যন্ত শান্ত থাকে, আর যার মন শান্ত থাকে সেই ব্যক্তি যে কোনো বিষয়ে ভালোভাবে চিন্তা করতে পারে। অর্থাৎ ধ্যান মানুষকে মন ও মস্তিষ্ক দুটো দিক থেকেই শক্তিশালী করে তোলে। ধ্যান করলে তোমার সব রকম বাসনা নিয়ন্ত্রণে থাকবে। তুমি তোমার ইচ্ছামতো নিজের কামনা বাসনাকে বশে রাখতে পারবে। তৃতীয় নিয়ম। গুরু আবার বললেন, মানসিকভাবে শক্তিশালী হবার তৃতীয় নিয়ম হলো অতিরিক্ত কারো কাছ থেকে আশা করো না। গুরু বললেন, তোমরা সবাই নিজ ইচ্ছায় জন্ম নিয়েছ, নিজ ইচ্ছায় মাতৃগর্ভ বেছে নিয়েছ, কিন্তু মানুষ জন্ম নেওয়ার পর সব ভুলে যায়। সে কি করতে এসেছে, কেন এসেছে। জন্ম নেওয়ার পর সে নানান কামনা বাসনায় জড়িয়ে পড়ে। এই সংসারের মোহ মায়ায় সে ভীষণভাবে জড়িয়ে পড়ে, অস্থির হয়ে পড়ে। সে নিজেকে চিনতেই পারে না, নিজেকে ভুলে যায়। এই কারণেই মানুষ নানান লোকের কাছ থেকে অযথা অতিরিক্ত আশা করতে থাকে। কিন্তু গুরু বললেন, আশাই হলো দুঃখের কারণ। যে ব্যক্তি বা যে জিনিসের ওপর তুমি যত বেশি আশা করবে, ভবিষ্যতে সবচেয়ে বেশি দুঃখ তুমি সেখান থেকেই পাবে। কারণ আশা যেখানে থাকে, দুঃখও ঠিক সেখানেই থাকে। যদি তুমি কারো থেকে অনেক বেশি আশা করো আর সেই ব্যক্তি তোমার প্রত্যাশা পূরণ না করে, তাহলে সবচেয়ে বড় দুঃখ তুমি তার কাছ থেকেই পাবে। কারণ যখন আশা ভেঙে যায়, তখন দুঃখও অনেক গভীর হয়। তাই এই সংসারী জীবনে, এই ভৌতিক জীবনে কারো কাছ থেকে অতিরিক্ত আশা করো না। গুরু বললেন, কারো সঙ্গে অতিরিক্ত মোহ করো না। তখন এক শিষ্য দাঁড়িয়ে বলল, হে গুরুবর, আমরা কিভাবে আশা ছাড়াই বাঁচতে পারি? আমাদের মনে তো সবসময়ই থাকে যে আমাকে এটা করতে হবে, আমাকে ওটা পেতেই হবে, আমাকে জীবনে উচ্চতায় পৌঁছতে হবে। যদি আশা না থাকে, তাহলে তো আমরা জীবনে কখনই এগোতে পারবো না। গুরু বললেন, কিছু পাওয়ার ইচ্ছা, কিছু বড় হবার লালসা তোমাকে অবশ্যই জীবনে উঁচাইয়ে নিয়ে যাবে। কিন্তু বড় হবার এই ইচ্ছা নিজের ভেতর থেকেই আসে, কোনো বিশেষ ব্যক্তি বা জিনিস থেকে নয়। আমি এখানে মানুষের ব্যাপারে বলছি। যদি তুমি ভাবো আমার বন্ধু সবসময় আমার পাশে থাকবে অথবা অন্যরা সবসময় আমার মতোই করবে, তাহলে এগুলোই হলো অতিরিক্ত আশা আর মোহ। তুমি যদি নিজের উপর আশা রাখো, তাহলে দুঃখ বেশি হবে না। কিন্তু যদি অন্যের উপর আশা রাখো আর সেই আশা পূর্ণ না হয়, তাহলে দুঃখ সবচেয়ে বেশি হবে। গুরু উদাহরণ দিয়ে বললেন, অনেক সময় বাবা মা যেটা নিজেদের জীবনে করতে পারেননি, সেটাই চান তাদের সন্তানরা করে দেখাক। তারা নিজেদের আশা আকাঙ্ক্ষার পাহাড় সন্তানদের উপর চাপিয়ে দেন। সন্তানেরা যেন তাদের ইচ্ছা মতোই চলে, তাদের স্বপ্নগুলো পূরণ করে। আজকের দিনে প্রায় সবার বাবা মাই সন্তানদের কাছেই প্রত্যাশা করেন। খুব অল্প কিছু বাবা মা আছেন যারা সন্তানদের স্বাধীনভাবে চলতে দেন। তাই আমার সবার কাছে অনুরোধ, নিজেদের অসম্পূর্ণ স্বপ্নের বোঝা সন্তানদের উপর চাপিও না।
চতুর্থ নিয়ম। গুরু বললেন, মানসিকভাবে শক্তিশালী হওয়ার চতুর্থ নিয়ম হল, প্রথমবার কোনো কাজে ব্যর্থ হলে ভয় পেও না। তিনি বললেন, হে শিষ্যগণ, যদি ভয় তোমার ওপর হাবি হয়ে যায় তাহলে তুমি অবশ্যই ব্যর্থ হবে। জীবনে সবচেয়ে ব্যর্থ হয় সেই মানুষ যে সব সময় লক্ষ্য পূরণ না হবার ভয় পায়। ভয় যদি তোমার জীবনে বেড়ে যায় তাহলে সেটা তোমাকে ব্যর্থতার দিকেই নিয়ে যাবে, কারণ ভয় তোমার আত্মবিশ্বাস আর মানসিক শক্তিকে নষ্ট করে দেবে। আর যখন আত্মবিশ্বাস দুর্বল হয়ে যাবে তখন লক্ষ্য অর্জন করা অসম্ভব মনে হতে থাকবে। এই অক্ষমতাই মানুষকে ব্যর্থতার দিকে ঠেলে দেয়। তাই যখন লক্ষ্য পূরণের জন্য এগোবে তখন মনে একটুও সন্দেহ রেখো না। আমি যদি ফেল করি, এটা না হলে ওটা হবে, এই সব চিন্তা মাথায় আনার দরকার নেই। এই সব চিন্তাই তোমাকে ভয় দেখাবে, আর যখন ভয় বেড়ে যাবে তখন অগণিত সন্দেহ তোমার মাথায় জন্ম নেবে। তুমি অস্থির হয়ে যাবে, রাতে ঘুম আসবে না, মনের মধ্যে অশান্তি কাজ করবে, কারণ তোমার ভয় তোমাকে ব্যর্থতার দিকে ঠেলে দিচ্ছে। আর যখন ব্যর্থতার চিন্তা মাথায় ঢুকবে তখন তুমি আরও বেশি ভয় পেতে শুরু করবে। তাই জীবনে যখন লক্ষ্য অর্জনের জন্য এগোবে তখন মনে একটুও সন্দেহ রেখো না, শুধু তোমার কাজে মন দাও। যখন কাজের দিকে মনোযোগ দেবে তখন তুমি আর ভয় পাবে না, কারণ তখন তুমি সম্পূর্ণভাবে তোমার লক্ষ্যের জন্য লেগে গেছো। আর যখন ভয় কেটে যাবে তখন তুমি অবশ্যই সফল হবে। পঞ্চম নিয়ম। গুরু বললেন, মানসিকভাবে শক্তিশালী হওয়ার পঞ্চম নিয়ম হল, জীবনে কখনোই নিজেকে দোষ দেবে না। তিনি বললেন, যে মানুষ যত সংগ্রাম করে সে তত বেশি শক্তিশালী হয়ে ওঠে, আর যত বেশি শক্তিশালী হবে তত বেশি যোগ্য হয়ে উঠবে। তাই যদি কোনো কাজে ব্যর্থও হও বা কিছু তোমার ইচ্ছে মতো না হয়, অথবা ভুল করে এমন কিছু করো যা করা উচিত ছিল না, আর তারপর যদি তুমি আফসোস করতে থাকো, নিজেকে দোষারোপ করতে থাকো, তাহলে এটা তোমাকে মানসিকভাবে দুর্বল করে দেবে। কারণ নিজেকে দোষ দেওয়া খুবই বিপজ্জনক। এটা তোমার মস্তিষ্কের ক্ষমতাকে কমিয়ে দেবে, তোমার চিন্তার শক্তিকে দুর্বল করে দেবে, তোমার আত্মবিশ্বাস ভেঙে দেবে। তাই জীবনে কোনো কাজের জন্য নিজেকে দোষ দেবে না, কারণ যদি কোনো কাজ তোমার দ্বারা না হয় বা যা চেয়েছিলে তা না পাও, তার মানে এই নয় যে তুমি সম্পূর্ণ ব্যর্থ। গুরু একটি উদাহরণ দিয়ে বললেন, ধরো এই সামনের আম গাছটায় প্রথমে কোন প্রাণী উঠতে পারবে? হাতি উঠতে পারবে, নাকি বানর বা কাঠবিড়ালি, নাকি সিংহ? সব শিষ্য একসঙ্গে বলল, গুরুবার, এই গাছে তো সবচেয়ে আগে বানর আর কাঠবিড়ালি উঠতে পারবে। তখন গুরু বললেন, তাহলে যদি হাতি ভাবে যে আমি এই গাছে উঠতে পারিনি আর নিজেকে দোষ দিতে শুরু করে, তাহলে সেটা কি ঠিক হবে? শিষ্য বলল, গুরুবর, এটা তো অন্যায় কথা, কারণ হাতি তো কোনোদিন গাছে উঠতেই পারে না। হাতি গাছে ওঠার জন্যই তৈরি হয়নি। তখন গুরু বললেন, ঠিক এইভাবেই প্রত্যেক মানুষের কাজ করার দক্ষতা, চিন্তা শক্তি এবং ক্ষমতার আলাদা গুরুত্ব আছে। কেউ কোনো কাজে পারদর্শী, আবার কেউ অন্য কোনো কাজে। আমাদের শুধু এটুকুই বুঝতে হবে যে দুনিয়ার মানুষ যেমন করছে তেমনটা তোমাকেও করতে হবে, এমন কোনো নিয়ম নেই। তুমি তোমার নিজের প্রতিভা অনুযায়ী কাজ করো। যদি তুমি তোমার প্রতিভা অনুযায়ী কাজ করো তবে অবশ্যই তাতে সফল হবে। গুরু বললেন, মানসিকভাবে শক্তিশালী হওয়ার ষষ্ঠ নিয়ম হল, নিজের শক্তিকে কখনো বৃথা নষ্ট করো না। গুরু বললেন, তোমাদের সবার ভেতরে এখনো প্রচুর শক্তি আছে, কিন্তু এই শক্তিকে ভুল কাজের পেছনে বা ভুল মানুষের ওপর নষ্ট করো না। কারণ যদি তুমি তোমার শক্তিকে নষ্ট করো তবে তা তোমাকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। তাই তোমার শক্তিকে তোমার লক্ষ্যেই ব্যবহার করো। এখনই তোমাদের ভেতরে প্রচুর শক্তি আছে। যদি এই শক্তিকে সম্পূর্ণভাবে লক্ষ্য পূরণের জন্য ব্যবহার করো তবে তোমরা অবশ্যই সফল হবে। কিন্তু যদি শক্তি ভুল জায়গায় ব্যয় করো তবে শক্তি ছড়িয়ে যাবে, আর যখন শক্তি ছড়িয়ে পড়বে তখন তুমি তোমার লক্ষ্য কোনোদিনই অর্জন করতে পারবে না। গুরু বললেন, মানসিকভাবে শক্তিশালী হওয়ার সপ্তম নিয়ম হলো, সবার কথা শোনো কিন্তু করো নিজের মন মতো। তিনি বললেন, হে শিষ্যরা, প্রথমে মনোযোগ দিয়ে জেনে নাও তোমাদের ভেতরে কতটুকু ক্ষমতা আছে। যদি তোমরা নিজের ক্ষমতা সম্পর্কে জানো তবে সেই অনুযায়ী কাজ করো। হাজার মানুষ যদি তোমাদের বলে তুমি এই কাজ পারবে না, তবুও তাদের বিশ্বাস করো না এবং তাদের কথায় নিজের পথ নির্ধারণ করো না। কারণ শরীর তোমার নিজের, তোমার সম্পর্কে সবচেয়ে ভালো তুমি নিজেই জানবে। অন্য কেউ তোমার থেকে বেশি জানতে পারবে না। তোমাদের প্রত্যেকেই জানো তোমার কতটুকু ক্ষমতা আছে,
কোনো কাজ কেউ দ্রুত করতে পারে, কেউ একটু সময় নেয়, কিন্তু এই বিষয়টা সবচেয়ে ভালো জানো তুমি নিজেই। তাই নিজের ক্ষমতা অনুযায়ী কাজ নির্বাচন করো, আর যখন নিজের ভেতরের কণ্ঠস্বর শোনো এবং তার অনুসারে কাজ করো, তখন অবশ্যই জীবনে অগ্রগতি ঘটবে। অনেক সময় মানুষ নিজের ক্ষমতাকে চিনতেই পারে না, তারা অন্যরা যা বলছে সেটাই করতে থাকে, আর এভাবে তারা জীবনের অনেকটা সময় নষ্ট করে ফেলে। যেমন কেউ কোনো কাজ করতে বলল, তারা না ভেবেই সেই কাজে লেগে গেল, অথচ তাদের প্রতিভা সেই কাজের জন্য উপযুক্ত কিনা সেটি ভেবে ডাকলো না। তাই এ ধরনের মানুষ কখনো তাদের লক্ষ্য অর্জন করতে পারে না, কারণ যে মানুষ নিজের ক্ষমতাকে চিনতে পারে না সে জীবনে কখনো সফল হতে পারে না। এই শরীর তোমার, এই মস্তিষ্ক তোমার, চিন্তা শক্তি ব্যবহারের দায়িত্বও তোমার। তোমাকেই জানতে হবে তোমার শরীর কতটা শক্তিশালী, কতটা সক্ষম। আর যদি কোনো ক্ষমতা না থাকে তবে শরীরের ক্ষমতা বাড়ানোর চেষ্টা করো। নিজের ভেতরের অনুভূতিকে শোনো এবং সেই অনুযায়ী এগিয়ে চলো। এরপর গুরু বললেন, মানসিকভাবে শক্তিশালী হওয়ার অষ্টম নিয়ম হলো কম কথা বলো আর কাজের ওপর মনোযোগ দাও। তিনি বললেন, যে মানুষ বেশি কথা বলে সে নিজের শক্তিকে অকারণে নষ্ট করে ফেলে, কারণ যে বেশি বলে সে কম ভাবে, তার সমস্ত শক্তি কথা বলার মধ্যে খরচ হয়ে যায়, তাই চিন্তা করার মতো সময় তার হাতে থাকে না। কিন্তু যে মানুষ কম বলে তার চিন্তা করার সময় বেশি থাকে। যখন তুমি চিন্তা করবে তখন স্বাভাবিকভাবেই তোমার মাথায় নানা রকম ভাবনা আসবে, আর সেই ভাবনাগুলোই তোমাকে সাফল্যের পথে এগিয়ে নিয়ে যাবে। গুরু বললেন, হে শিষ্যরা, যদি আমি তোমাদের কোনো প্রশ্ন করি তখন তোমরা আগে ভেবে নাও, সাথে সাথে তো উত্তর দাও না। কিন্তু যদি কেউ এখানে বসে নিজের সাথীর সাথে, নিজের অন্য গুরু ভাইদের সাথে গল্পে মেতে থাকে, তবে সে কখনো আমাদের কথায় মন দেবে না। আর যখন আমরা প্রশ্ন করব তখন সে ভুল উত্তর দেবে, কারণ সে নিজের শক্তি কথা বলার মধ্যে নষ্ট করেছে, আমাদের দিকে মনোযোগই দেয়নি। কিন্তু যে শিষ্য শান্তভাবে বসে আমাদের কথা মন দিয়ে শুনছে, সে ভেবেচিন্তে সম্পূর্ণভাবে উত্তর দেবে, আর তার উত্তরও সঠিক হবে। তাই হে শিষ্যরা, কম কথা বলার অভ্যাস গড়ে তোলো। যখন তোমরা কম কথা বলার অভ্যাস করবে তখন যে কোনো বিষয় বা যে কোনো সত্য নিয়ে গভীরভাবে চিন্তা করতে পারবে, আর চিন্তা করলে সমস্যার সমাধান অবশ্যই বের হবে। একই সাথে কম কথা বললে তোমার শক্তিও সঞ্চিত থাকবে, সেই শক্তিকে কাজে লাগাও চিন্তা করার জন্য। গুরু বললেন, হে শিষ্যরা, এটাই হলো মানসিকভাবে শক্তিশালী হওয়ার 8টি নিয়ম। যদি তোমরা দৃঢ় বিশ্বাসের সাথে এই 8টি নিয়ম জীবনে মেনে চলো, তবে তোমরা অবশ্যই মানসিকভাবে শক্তিশালী হয়ে উঠবে। তখন কোনো দুঃখ, কষ্ট, কোনো বাধা তোমাদের জীবনে দাঁড়াতে পারবে না। কোনো সমস্যা এলেও তোমরা দৃঢ়ভাবে তার মোকাবিলা করতে পারবে। সব শিষ্য গুরুজির কথা শুনে তাকে অগণিত প্রণাম করল। তারা বুঝতে পারল যে মানসিকভাবে শক্তিশালী হওয়ার এই 8টি নিয়ম তাদের জীবনে কতটা কল্যাণকর হতে চলেছে। সবাই গুরুজিকে প্রণাম করে নিল এবং সেদিনের শিক্ষা সম্পূর্ণ হলো। এরপর সবাই আশ্রমে ফিরে গেল। শেষে বলা হলো, বন্ধুরা, আশা করি এই ভিডিও থেকে তোমরা অনেক কিছু শিখতে পেরেছো। আর যদি সত্যিই কিছু শিখে থাকো তবে আমাদের এই ভিডিওটি অবশ্যই লাইক, শেয়ার করো, আর সাথে সাথে কমেন্টে নমো বুদ্ধায় লিখতে ভুলো না। ধন্যবাদ।